আজ আমরা একেবারে প্রথম অধ্যায় রিভিশন করব। তোমরা বই খোলো, বই খুলে ভিডিও দেখে সম্পূর্ণ জিনিসটা একটু বুঝে নেবার চেষ্টা করবে। তাছাড়া অতিরিক্ত ইনফরমেশন কোথাও কিছু থাকলে সেগুলো ভিডিওকে একটু পজ করে বইয়ের মধ্যে লিখে নেবে অথবা ফটোকপি দেখে নোট করে নেবে এবং তারপর মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। প্রথমেই টপিকে আসছি, বায়ুমণ্ডলের গঠন। বায়ুমণ্ডল বিভিন্ন স্তর এবং তার বিভিন্ন স্তরের মধ্যে একেবারে ভূপৃষ্ঠের কাছাকাছি নিচের স্তর যেমন ট্রোপোস্ফিয়ার, সেই স্তরে বায়ুর ঘনত্ব সব থেকে বেশি, এটা আমরা জানি। এবং এগুলোর মধ্যে কি কি থাকে? মূলত বায়ুর মধ্যে থাকে নাইট্রোজেন বেশি করে, প্রায় 77%। তারপরে থাকে অক্সিজেন প্রায় 20.6 বা বলা যেতে পারে 21%। এছাড়া কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং অন্যান্য আরও নানান গ্যাসীয় পদার্থ থাকে। যাই হোক, উপগ্রহের পর্যবেক্ষণ, বেতার তরঙ্গ, তারপরে বেলুন ইত্যাদি দ্বারা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চতা এবং তাপমাত্রা বা উষ্ণতার ক্রম অনুসারে বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। সেই 5টি অঞ্চল কি? ট্রোপোস্ফিয়ার। স্ফিয়ার মানে কিন্তু গোলক, SPHERE, স্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এছাড়া এর পরে 6 নম্বরে আরেকটি হবে, সেটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। আসলে এগুলো বিভিন্ন যে স্তর, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেট থেকে এসেছে ম্যাগনেটোস্ফিয়ার, অর্থাৎ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র যে অঞ্চল পর্যন্ত বিস্তৃত আমরা তাকেই ম্যাগনেটোস্ফিয়ার বলবো। এক্সোস্ফিয়ার বা বায়ুমণ্ডলের স্তর শেষ হয়ে যাওয়ার পরেও যেসব খুব হালকা অল্প পরিমাণ কিছু পরিমাণ বায়ু কণা থাকতে পারে যার ঘনত্ব খুবই কম এবং যেখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে, সেগুলোকে আমরা ম্যাগনেটোস্ফিয়ার বলি। তাহলে এক্সোস্ফিয়ারের পরবর্তী অর্থাৎ সর্ববহিস্থ স্তর কিন্তু এক্সোস্ফিয়ার, তাহলে আমরা লিখবো না। যদি অপশনে ম্যাগনেটোস্ফিয়ার থাকে তাহলে আমরা ম্যাগনেটোস্ফিয়ার লিখব, যদি না থাকে তাহলে এক্সোস্ফিয়ার দেব। এবং যদি ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার দুটোই থাকে তাহলে আমরা ম্যাগনেটোস্ফিয়ার দেব। আর কোনো কিছুই না থাকলে এমনিতে শুধুই অপশন ছাড়া যদি প্রশ্ন হয় তাহলে আমরা সর্ববহিস্থ স্তর ম্যাগনেটোস্ফিয়ার বলবো। আর সর্বনিম্ন স্তর তো আমরা বুঝতেই পারছি, ট্রোপোস্ফিয়ার। এবার এই বিভিন্ন স্তরগুলো সম্বন্ধে আমরা জানবো। এই স্তরগুলোর এগুলো যেমন ইংরেজি নাম, আবার এগুলোর কিছু বাংলা নামও রয়েছে। যেমন কি? যেমন ট্রোপোস্ফিয়ারের বাংলা ঘনমণ্ডল। এছাড়া এগুলোকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডলও বলা যায়, ক্ষুব্ধ মণ্ডল। এগুলো প্রত্যেকটা স্ফিয়ারের আলাদা আলাদা নামও আছে। ট্রোপোস্ফিয়ার তো হলোই ঘনমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার, এটার আলাদা নাম হলো শান্তমণ্ডল। তারপরে মেসোস্ফিয়ারের আলাদা কোনো নাম নেই। থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলা যায়, তবে আয়নোস্ফিয়ার হলো আসলে থার্মোস্ফিয়ারের অন্তর্গত একটা স্তর, যে স্তরে প্রচুর পরিমাণে আয়নগুলো থাকে সেই স্তরটাকেই বলা হয় আয়নোস্ফিয়ার। অর্থাৎ আয়নোস্ফিয়ার অঞ্চলটা থার্মোস্ফিয়ারের মধ্যে অবস্থিত। থার্মোস্ফিয়ার যদি এতটা অংশ হয় তো তার মধ্যে খানিকটা জায়গা জুড়ে, অর্থাৎ কিছুটা জায়গা জুড়ে, এতটা জায়গা জুড়ে হয়তো আয়নগুলো রয়েছে, সেগুলোকে আমরা আয়নোস্ফিয়ার বলবো। তারপরে এক্সোস্ফিয়ার, তারপর তো হলোই ম্যাগনেটোস্ফিয়ার। এবার প্রত্যেকটা স্তরের কিছু বৈশিষ্ট্য আমাদের মুখস্থ রাখতে হবে। তোমরা এগুলো আগেই করেছো, জাস্ট এগুলো রিভিশন ভালো করে একটু মুখস্থ রাখতে হবে। আগেরগুলো দেখবে, তোমাদের খাতাতে লেখা আছে নিশ্চয়ই, সেগুলো দেখেও পড়তে পারো অথবা বইয়ের এগুলোতে নোট করতে পারো। ট্রোপোস্ফিয়ারের আর এক নাম ঘনমণ্ডল। কেন ঘনমণ্ডল? কারণ এই স্তরে নাকি বায়ুর ঘনত্ব সব থেকে বেশি হবেই তো, কারণ পৃথিবীর আকর্ষণের বলের জন্য বায়ুর যে কণাগুলো আছে সেগুলো বা অন্যান্য গ্যাসীয় উপাদানগুলো বেশি দূরে যেতে পারে না, তাই এই অঞ্চলেই ঘনত্ব সব থেকে বেশি, তাই এটার নামকে ঘনমণ্ডল বলা হয়েছে। এই অঞ্চলে যতগুলো স্তর আছে তার মধ্যে এই অঞ্চলে এই যে ট্রোপোস্ফিয়ারেই বায়ুমণ্ডলের প্রায় 75% রয়েছে। 100%-এর মধ্যে 70%, তার মানে প্রায় 3/4 অংশ, 4 ভাগের 3 ভাগ এটা ট্রোপোস্ফিয়ারেই রয়েছে। ট্রোপোস্ফিয়ারের আর কি, এই যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প উপাদান তো রয়েছেই। ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কিন্তু সর্বনিম্ন হলো -56°C, আর তাপমাত্রা 15 ডিগ্রি আছে। কোথাও আবার অনেক বেশি হয় ঠিকই, এখানে গড় তাপমাত্রার কথাই এগুলো বলা হয়েছে। এছাড়া অন্যান্য আরও বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। ট্রোপোস্ফিয়ারটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিমি এটা, এবং মেরু অঞ্চলে প্রায় 9 কিমি। এগুলো একটু মনে রাখার চেষ্টা করো, 16 কিমি। এবার এখানে কি
এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা এবং চাপ দুটোই কমে। কতটা করে কমে এটা তাহলে মুখস্থ রাখতে হবে। উষ্ণতা কত কমে? এই স্তরে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। ভালো করে মনে রাখতে হবে, প্রতি 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে প্রতি 1 কিমিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় ল্যাপস রেট। এটা ভূগোলেও তোমরা পড়ে থাকবে, LAPSE, ল্যাপস রেট। এই পুরো বিষয়টাকে বলা হয় এই বায়ুমণ্ডলের প্রতি ট্রোপোস্ফিয়ারের মধ্যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা 6.5 ডিগ্রি করে কমে যায়, এই ঘটনাকে ল্যাপস রেট বলে। এই জন্য এই স্তরটাকে এখানে লেখা নেই, এখানে লিখে দিলে ভালো হতো বা লিখে নিতে পারো তোমরা, ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর এটাকেই বলা হয়। এই যে এই জায়গায় তোমরা লিখবে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর। তার মানে ট্রোপোস্ফিয়ারের নামই হলো ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর। কেন ক্রমহ্রাসমান বুঝতেই পারলাম, কারণ প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা হ্রাস পায়। আর এই যে বলা হলো উষ্ণতা কমে আর চাপ কমে, তাহলে চাপ কতটা কমে এটা মনে রাখতে হবে, 8.5 সেমি HG করে কমে। এটা কোথায় আছে? এটা 2 নাম্বার পৃষ্ঠায় আছে, তোমরা পেয়ে যাবে, বইয়ের মধ্যে আছে। এই যে 2 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার পৃষ্ঠাতে দেখবে, এই যে জেনে রাখো, এই জায়গায় থাকবে। দেখো এই যে বায়ুর চাপ, এই যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধি পেলে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় কি রয়েছে? বায়ুর চাপ 8.5 সেমি হারে কমতে থাকে। আর এই যে এখানটায় ল্যাপস রেট রয়েছে, এটা কত? 6.5 ডিগ্রি পার কিলোমিটার, মানে প্রতি 1 কিলোমিটারে এত ডিগ্রি করে হ্রাস পায়। এই দুটো তথ্য একটু মনে রাখা প্রয়োজন। এবার আসছি, দেখো এটা হলো। তারপরে এই স্তরে 5 নম্বরে ভালো করে দেখো, এই স্তরে কি বলা আছে? এই স্তরে ঝড়, বজ্রপাত, বৃষ্টি সংঘটিত হয় বলে এই অঞ্চলকে ক্ষুব্ধ মণ্ডল, মানে বিক্ষুব্ধ অবস্থায় থাকে, তাই একে ক্ষুব্ধ মণ্ডল বলে। তারপরে ট্রোপোস্ফিয়ারের এগুলো তোমরা একটু দেখে নিও। এছাড়া 8 নম্বরে আমি যেটা লিখেছি, দেখো প্রপেলার বিমান এই স্তরে চলে। প্রপেলার বিমান মানে কোনগুলোকে আমরা বলি? যে বিমানে চেপে আমরা মানুষরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি, যেমন ধরো কেউ কলকাতা থেকে মুম্বাই গেল ইত্যাদি, যে বিমানে যায় সেগুলোকে আমরা প্রপেলার বিমান বলছি। আসলে বিমানের পেছন দিকে যে ফ্যানগুলো থাকে সেগুলোই ঘুরে, প্রচন্ড স্পিডে ঘুরলে যে বায়ুটা পিছন দিকে যায় এবং তার ফলে যে প্রতিক্রিয়া বল পাওয়া যায়, তার ফলেই সেটা সামনের দিকে এগিয়ে যেতে চায়। তাই এই প্রপেলার বিমানটা এই স্তরে চলে। কেন? কারণ বায়ুর ঘনত্ব বেশি না থাকলে প্রতিক্রিয়া বলটা বেশি পাওয়া যাবে না, তাই প্রপেলার বিমান এই স্তরে চলে। কিন্তু জেট বিমান কিন্তু অন্য স্তরে চলে। দেখো এই যে জেট বিমান কোন স্তর আছে ভালো করে দেখো, এই যে জেট বিমানগুলি চলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে চলছে জেট বিমান। জেট বিমানের ক্ষেত্রে এভাবে সেটা চলে না, কারণ জেট বিমানের ভেতরে জ্বালানি থাকে, সেটার একটা পেছনে সরু ছিদ্রপথে সে জ্বালানি দহন করে গ্যাসটাকে বাইরে বের করে দেয় এবং তার ফলে বিমানটা এগিয়ে যায়। তাই সেখানটাই বায়ুর ঘনত্ব বেশি না হলেও চলে, কিন্তু বায়ু থেকে অক্সিজেনটা নিয়ে জ্বালানি দহন হয়, তাই এটাও বায়ুমণ্ডলেই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে চলাচল করে বা শান্ত মণ্ডলে। 9 নম্বরে এটা ট্রোপোস্ফিয়ারের 9, জলবায়ু নিয়ন্ত্রণ করে। যেহেতু এখানটায় এই যে ঝড় বৃষ্টি ইত্যাদি হয়, তাই আমরা বলতে পারি জলবায়ু নিয়ন্ত্রণ করে। এবার স্ট্র্যাটোস্ফিয়ার আর এক নাম কি? শান্ত মণ্ডল। কেন শান্ত মণ্ডল? এই যে শান্ত মণ্ডল, কারণ এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি প্রভৃতি ঘটনাগুলি ঘটে না, কারণ মেঘ তো থাকে না। মেঘের এটা উপরের স্তর, এই 45 কিমি ট্রোপোস্ফিয়ারের উপর, আর মেঘ থাকে ট্রোপোস্ফিয়ারের ভেতরে। তার নিচে মেঘ মোটামুটি 1.5-2 কিলোমিটার থেকে থাকা শুরু করে, মোটামুটি 8-10 কিলোমিটার পর্যন্ত থাকে, তার বাইরে তো মেঘ থাকছে না। তাহলে পরে এই স্তরে ট্রোপোস্ফিয়ারের পরবর্তী স্তর, সেই জন্য এখানটায় মেঘ নেই, তাই ঝড় বৃষ্টি নেই, সেই জন্য এটাকে শান্ত মণ্ডলও বলা যেতে পারে। এবার এই স্তরের ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে বিশেষ ঘটনা, সেটা 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ওজোন গ্যাসের আধিক্য রয়েছে এখানে। অন্যান্য গ্যাসের মধ্যে এই অঞ্চলটাতে ওজোন গ্যাসটা বেশি করে রয়েছে, তাই এটাকে আমরা ওজোন মণ্ডলও বলে থাকি। ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল বলে থাকি।
এই জায়গাটায় ইউভি রশ্মিটা শোষিত হয়, মানে সূর্য থেকে আসা ক্ষতিকারক ইউভি রশ্মি এই ওজোন মণ্ডলেই শোষিত হয়, দিয়ে আমাদের রক্ষা করে। এটা তো হলোই জয়েড বিমান চলাচল করে। এছাড়া আরো অন্যান্য বিষয় তোমরা যেগুলো পড়েছো সেগুলো দেখে নিও। এরপরে আসছি মেসোস্ফিয়ার। এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা মনে রাখতে হবে। মেসোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা প্রায় -92°C, এবং এটাই হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। তাই এই অঞ্চলটাকে, মানে স্ট্র্যাটোস্ফিয়ারকেই আমরা বায়ুর শীতলতম স্তর বলবো। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, হেভি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এইচআই মেসোস্ফিয়ার হলো শীতলতম স্তর, মনে রাখবে মেসোরা শান্ত হয়। তো যাই হোক, যে কেউ যেভাবে মনে রাখতে পারো, মেসোস্ফিয়ার হলো শীতলতম স্তর। আর এই অঞ্চলেই আবার উল্কা পুড়ে ছাই হয়। এই ঘটনাটা কি? তাহলে শীতলের মধ্যে কি করে উল্কা পুড়ে ছাই হলো? মেসোস্ফিয়ারের মধ্যে উল্কা অনেক দূর থেকে যখন প্রচন্ড গতিবেগে ভূপৃষ্ঠের দিকে বা পৃথিবীর টানে যখন চলে আসে, তখন সেখানে কি হয়, সেখানে যত ভেতর দিকে আসবে বায়ুর ঘনত্ব বাড়বে, তত ঘর্ষণ বল তৈরি হবে, আর উত্তাপটাও তৈরি হয়ে উল্কার মধ্যে আগুন ধরে যাবে। সেই আগুনের মধ্যেই উল্কাটা পুড়ে তখন ছাই হয়। সেটা স্তরটা হলো মেসোস্ফিয়ারে। এছাড়া তোমরা নিজেরা অন্য কিছু পড়ে নেবে। এর পরে আসছি থার্মোস্ফিয়ার, 2 পৃষ্ঠা। তো থার্মোস্ফিয়ারে কি? থার্মোস্ফিয়ারের আর এক নাম আয়নোস্ফিয়ার। একটু আগে আমি বললাম আয়নোস্ফিয়ার কেন, কারণ থার্মোস্ফিয়ারের মধ্যে কিছুটা অংশে, এই যে থার্মোস্ফিয়ার দেখো ছবিতে তোমাদের আছে, অন্য বইয়ের ছবিও তোমরা দেখে নিতে পারবে। এই যে থার্মোস্ফিয়ারের যে স্তরটা, তার মধ্যে কিছুটা অংশে আয়নগুলো থাকে। কি ধরনের আয়ন? যে 1 পৃষ্ঠায় ছিল থার্মোস্ফিয়ার, তার মধ্যে এই যে O2+, O-, NO ইত্যাদি এই ধরনের আয়ন থাকে। এটাকে আমরা থার্মোস্ফিয়ার তখন আমরা বলি। এবার এই অঞ্চলের আর কি কি বৈশিষ্ট্য? এই অঞ্চলে কি হয়েছে, এই যে মেসোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা ছিল, তারপর কি হচ্ছে, মেসোস্ফিয়ার থেকে উষ্ণতা বাড়তে বাড়তে প্রায় 1200°C হচ্ছে। এত উষ্ণতা বাড়লো কি করে? তার 3 নম্বরে তার উত্তর পাবে। কি আছে, যে এই অঞ্চলে সূর্য, মহাবিশ্বের অন্যান্য অংশ থেকে অতিবেগুনি রশ্মি ইত্যাদি এগুলো থেকে মহাজাগতিক রশ্মি শোষিত হয়, ফলে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। সুতরাং এটা একটু মনে রাখার চেষ্টা করবে, উষ্ণতা কেন বাড়ে। এই স্তরে অবস্থিত আয়ন মণ্ডল, এটা একেবারে এইচআই প্রশ্ন, মনে রাখতেই হবে, মরে গেলেও মনে রাখতে হবে। আয়ন মণ্ডল রেডিও তরঙ্গে প্রতিফলন করে। তাহলে এই থার্মোস্ফিয়ার থেকে রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। রেডিও তরঙ্গ বা কি বললাম, বেতার তরঙ্গ, লেখা নেই, তোমরা লিখে নিতে পারো, প্রতিফলিত হয়। এই স্তরেই মেরুজ্যোতি দেখা যায়। সেটা ভূগোলে তোমরা পড়েছো, আয়নের জন্য একটা সূর্যের কারণে একটা ছটা দেখা যায়, আলোকছটা, সেটাকে আমরা মেরুজ্যোতি বলি। আবার এই স্তরে বিজ্ঞানী কেনেলি হেভিসাইডের নাম অনুসারে এই স্তরে একটা স্তর আছে, সেই জায়গাটাকে কেনেলি হেভিসাইড স্তর বলা হয়। তাহলে এই থার্মোস্ফিয়ার পড়াটা, এই কথাগুলো মনে রাখতে হবে। এক্সোস্ফিয়ারের ইম্পর্টেন্ট বিষয় হলো, এখানে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন ইত্যাদি এই স্তরে স্থাপন করা হয়। আর এখানকার উষ্ণতা আরো বেশি হয়ে যায়, প্রায় 1200 থেকে 1200°C থেকে 1600°C। আর এটা তারপরের স্তর, সেটা বুঝতেই পারলাম আমরা। মূলত মনে রাখতে হবে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন। এরপরে এটা এক্সোস্ফিয়ার, তার বাইরের স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরের একদম শেষ সীমা পর্যন্ত, সুতরাং এটাই সর্ববহিষ্ঠ স্তর, এবং এখানে 1600°C থেকেও বেশি হয়। এবার এটাকে যদি আমরা অনেক বইয়ের হিসাবে যদি স্তর না বিবেচনা করি, তাহলে তখন এক্সোস্ফিয়ারটাকে আমরা উষ্ণতম স্তর বলবো। কিন্তু যদি ম্যাগনেটোস্ফিয়ার অপশনে থাকে, তাহলে আমাদের এটা বলতে হবে, একটু আগেই বললাম। আর না থাকলে আমরা সেটা ব্যাখ্যা করে লিখে দিতে পারি যে এক্সোস্ফিয়ার উষ্ণতা এত, তাই এক্সোস্ফিয়ারকে আমরা উষ্ণতম স্তর বলবো। তবে ম্যাগনেটোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের স্তর ধরা হলে তার উষ্ণতাই সব থেকে বেশি হয়। এগুলো ব্যাখ্যা করে দেবো, লিখে দেবো। এই অঞ্চলে আর একটা বৈশিষ্ট্য, ভ্যান অ্যালেন বলয় দেখা যায়। এটা কি? এটা হলো এই চৌম্বক ক্ষেত্রের কারণে আয়ন মণ্ডলগুলোর জায়গাতে একটা বলয় প্রত্যক্ষ করা গেছে, মানে যন্ত্রপাতির সাহায্যে দেখা গেছে। সেই স্তরটা, সেই জায়গাটাকে আমরা ভ্যান অ্যালেন বলয়, বলয় মানে রিং আমরা বলি, সেটা ম্যাগনেটোস্ফিয়ারেই দেখা যায়। তাহলে এই পড়াগুলো পড়ে নিতে হবে। আর এই লেখচিত্রটা দেখো তোমরা, এই লেখচিত্রটা যখন দেখবে, এই লেখচিত্রটা একটু আমার মনে হচ্ছে ভুল আছে। কারণ দেখো, এখান থেকে এদিকে উষ্ণতা, এদিকে কিন্তু লেখা নেই উষ্ণতা বাড়ছে ডান দিকে, তাহলে উষ্ণতা এখান থেকে ধীরে ধীরে কমছে। দেখো পাহাড় পর্বত এগুলো ছাড়িয়ে ট্রোপোস্ফিয়ার গেল। এবার এই অঞ্চলের উষ্ণতা সর্বনিম্ন কত?
56 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন হচ্ছে? কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবে, প্রতি 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি থেকে করে কমে, তাহলে 10 কিমি উঁচুতে কত ডিগ্রি কমবে? তাহলে 65 ডিগ্রি কমবে। এখন আমাদের এই অঞ্চলের উষ্ণতা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তার থেকে 65 কমাও, তাহলেই তোমরা বুঝতে পারবে। তাহলে -35 হচ্ছে, আরো উপরে গেলে আরো কমবে এভাবে। এবং এরপরে মেসোস্ফিয়ারের উষ্ণতা সর্বনিম্ন ছিল, সুতরাং এই লাইনটা আর একটু এদিকে হতে পারতো। অন্য বই তোমরা একটু দেখে নিও। তবে লেখচিত্র পরীক্ষাতে এখনো আঁকতে আসেনি, অসুবিধে নেই। এইবার আসছি, দেখো ওজোন স্তর। ওজোন স্তর সম্বন্ধে আলাদা করে লেখা কি আছে? ওজোন স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এটা একটু পড়ে নিও। 15 থেকে 35 কিমি, 15 থেকে 35 কিমি পর্যন্ত উচ্চতায় যে ওজোন গ্যাসের আবরণ থাকে সেটাকে ওজোন স্তর। ছোট ছোট প্রশ্ন, বোঝানোর কিছু নেই। এটা ওজনের ঘনত্ব মাপার একক হলো ডপসন ইউনিট বা ডিইউ, আর এটা ঘনত্ব পরিমাপের একক। আর যন্ত্র, এই মাপার যন্ত্র হলো ডপসন স্পেকট্রোমিটার। আচ্ছা, এবার ওজোন স্তরের উৎপত্তি এবং ধ্বংস কিভাবে ঘটে? ওজোন স্তরের উৎপত্তি ও ধ্বংস। এখন এই ওজোন স্তরের উৎপত্তি, এটা 2 নম্বরের প্রশ্ন এলে যদি কিভাবে ভারসাম্য রক্ষা হয়, তাহলে উৎপত্তিটাও লিখতে হবে আর ধ্বংসটাও লিখতে হবে। কিন্তু যদি আলাদা করে বলে উৎপত্তি কিভাবে হয়, তাহলে শুধুমাত্র আমরা 1, 2, 3 এই 3টে ধাপ, বিশেষ করে খুব সোজা সোজা 3টে বিক্রিয়া মুখস্থ রাখবো, একদম খুবই সোজা। তোমরা দেখো O2, এই যে O2 আছে, O2 গ্যাসটা সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের ইউভি রশ্মি, তাহলে ইউভির মধ্যে ইউভি বি, ইউভি সি, এই 2 ধরনের থাকে। এই যে এখানে তোমরা পাবে, দেখো ইউভি বি এবং ইউভি সি। ইউভির সি হলো তরঙ্গদৈর্ঘ্য এত ন্যানোমিটার, অপেক্ষাকৃত বেশি, আর ইউভি বি একটু কম। তো যাই হোক, এক্ষেত্রে আমরা পাচ্ছি যে ইউভি বি এবং ইউভি সি এই দুটোর প্রভাবেই অক্সিজেনটা ভেঙে অক্সিজেন গ্যাস, মানে জি অর্থাৎ গ্যাস, এই গ্যাস চিহ্নগুলো না দিলেও হবে, সেগুলো আমরা লিখবো শুধু ইউভি রশ্মির কম তরঙ্গদৈর্ঘ্যের প্রভাবে ভেঙে অক্সিজেন, জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এরকম শুধু ও পরমাণু থাকা মানে জায়মান অক্সিজেন। এবার পরের ধাপে কি বলেছে? পরের ধাপে ও পরমাণু O2 এর সঙ্গে বিক্রিয়ায় ওজোন গ্যাস তৈরি করে, এটা একটা হলো। এবার তাহলে 1 আর 2 পয়েন্ট হলো ওজোন স্তর তৈরি করার বিক্রিয়া। এইবার আরো আছে, আবার 3 নাম্বার, ওজোন অণু বেশি তরঙ্গযুক্ত অতিবেগুনি রশ্মি শোষণ করে আবার অক্সিজেন অণুতে পরিণত হতে পারে, যেমন এই বিক্রিয়া। O3 থেকেও আবার O2 উৎপন্ন হতে পারে সূর্যালোকের প্রভাবে। এটা তাহলে যেহেতু এর বিক্রিয়াগুলো আমরা এভাবে দিতেই পারি যা যা আছে, যেহেতু এক্ষেত্রে এটা আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তাই এটাকে আমরা আলোক রাসায়নিক বিক্রিয়া বলি। ভালো করে একটু মুখস্থ করে নিও। এরপর এবার আসবে ওজোন স্তর ধ্বংস কি কি কারণে হয়। ওজোন স্তর ধ্বংস কি কি কারণে হয় বললে আমাদের 3টে পদার্থের কথা বলতে হবে, NO2 আর CFC। এখান থেকে একটা কথা আসতে পারে, যেটা 2 পেজের উপরে লিখেছি, ODP। দেখো এটা ODP বড় ছোট হয়ে গেছে, তোমরা সমান করো। আমার প্রথমে আসলে ODS লেখা হয়েছিল, ওটা কারেকশন করেছি। ODP এর পুরো নাম ওজোন ডিপ্লেটিং পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে কিন্তু ক্ষমতা, তার মানে ওজোন ডিপ্লেটিং পোটেনশিয়াল, কার ক্ষমতা বেশি। আগে এটা একটু দেখে নি, আগে এটা লিখতে হতো ODS, ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স, মানে ডিপ্লেটিং মানে ধ্বংস করা, অর্থাৎ ওজোন গ্যাসকে ধ্বংস করতে পারে এমন সাবস্ট্যান্স বা পদার্থগুলো কি কি রয়েছে। সেই পদার্থগুলো যেমন কি কি আছে, CFC, NO মানে নাইট্রিক অক্সাইড, আর NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে এরা ওজোন স্তরকে ধ্বংস ঘটায়। কিন্তু এদের মধ্যে সব থেকে কার ক্ষমতা বেশি? এই যে পোটেনশিয়াল বলতে ক্ষমতা, O3 ধ্বংস করার ক্ষমতা সব থেকে বেশি CFC, ক্লোরোফ্লোরো কার্বন। তোমরা জানোই এটা, সেজন্য ODPর পুরো নাম এটা। এবং একটা উদাহরণ হলো যেমন CFCর সবচেয়ে ক্ষমতা বেশি। আর সাবস্ট্যান্স তো এগুলো হলোই। এবার এখানেও সেগুলো পাবে তোমরা, এই যে 3 পৃষ্ঠাতে এগুলো পাবে। আর এখানে হ্যালোন সম্বন্ধে কিছু লেখা আছে, এগুলো তোমরা একটু দেখে নিও, ফটোকপি দেখে লিখে নিও, লিখলেই বুঝতে পারবে যে হ্যালোন এটার পুরো নাম ব্রোমো টাই ফ্লুরো ইথেন। এখান থেকে ব্রোমিন গ্যাস, এখান থেকে ব্রোমিন নির্গত হয়ে ওজোন স্তরে ধ্বংস ঘটায়। সেরকম CFC থেকে কি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, CFC থেকে ক্লোরিন পরমাণু, এই যে CFC থেকে বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, সেই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন স্তরকে বিয়োজিত করে। এই যেখানে আমি লিখে দিয়েছি, CFC থেকে উৎপন্ন ক্লোরিন পরমাণু ওজোন স্তর ধ্বংস ঘটায়। এটা সম্ভবত MP 2017-তে এসেও ছিল। আর সুপারসনিক বিমান থেকে নির্গত NO গ্যাস, নাইট্রিক অক্সাইড গ্যাস নির্গত হয় এবং ওজোন স্তরে ধ্বংস ঘটায়। তারা কিভাবে ধ্বংস ঘটায় সেটা
এই বিক্রিয়াগুলো তোমরা যদি পারো মুখস্থ রাখবে, করাটাই উচিত। ভালো রেজাল্ট করতে হলে তো পড়তেই হবে। যেমন O3 গ্যাস ইউভিসি এর প্রভাবে ভেঙে গিয়ে জায়মান অক্সিজেনে পরিণত হলো, সেই জায়মান অক্সিজেন আবার ওজনকে ভেঙে দিয়ে O2 তে পরিণত করলো। এবার সিএফসির ভূমিকা কি? সিএফসির পুরো নাম তো তোমরা জানোই, ক্লোরোফ্লুরো কার্বন। এটা সংকেত CFCl3। এই যে CFCl3 গ্যাস অতিবেগুনি রশ্মির প্রভাবে, এটা তীর চিহ্নের উপরেও আমরা লিখতে পারতাম অতিবেগুনি রশ্মিটা দিয়ে সক্রিয় ক্লোরিন পরিণত হলো, এবং এটা সেই সক্রিয় ক্লোরিন পরমাণু O3 গ্যাসকে ভেঙে ClO এবং O2 উৎপন্ন করলো। সেই ClO, এটা কিন্তু আলাদা বিক্রিয়া, এখান থেকে আলাদা বিক্রিয়া। সেই ClO আবার দ্বিতীয় ধাপে অন্য O3 কে বিয়োজিত করে O2 তে পরিণত করলো। এইভাবে O3 বিয়োজন ঘটে। ঠিক একইভাবে NOর পড়াটাও তোমরা দেখে নিও যে নাইট্রিক অক্সাইড গ্যাস কিভাবে ওজোন স্তর ধ্বংস করে। আচ্ছা, এরপরে আসছি পরিবেশে ওজোন স্তরের গুরুত্ব, তোমরা একটু পড়ে নেবে। এখানে ছোট প্রশ্ন রূপে একটা দিয়েছি, প্রাকৃতিক সৌর পর্দা আমরা কাকে বলবো? ওজোন স্তরকেই বলবো। কেন বলবো? কারণ এটা যে অতিবেগুনি রশ্মিকে আসতে দেয় না, তার ফলে উদ্ভিদকুল, প্রাণী জগৎকে, জীবকুলকে অর্থাৎ জীবকুলকে রক্ষা করছে, তাই এটাকে আমরা পৃথিবীর ছাতা, সানস্ক্রিন অথবা প্রাকৃতিক সৌর পর্দা বলি। এবার কি কি আমাদের ক্ষতি হতো, এই যে ক্ষতিকারক প্রভাবগুলো কি কি, ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব, তাই সেটা বলতে গেলে যে 1 2 3 4 করে আছে, এগুলো একটু নিজেরা পড়ে নিও, বলার কিছু নেই। এবার আসছি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট এক্ষেত্রে এটা কি ঘটনা তোমরা প্রত্যেকেই জানো, নিচু ক্লাস থেকে পড়ে আসছো, অর্থাৎ খুব ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি, খুব তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তাপ তরঙ্গ, যে এখানে পাবে তোমরা দেখো, সূর্য থেকে, এই যে এগুলো গোটাটাই মুখস্থ করতে হবে। ভূপৃষ্ঠ ঘিরে O3 জলীয় বাষ্প, এটা কিন্তু H2O, তোমরা লিখেও নিতে পারো, জলীয় বাষ্প আসলে H2O। তাহলে H2O, CO2, মিথেন ইত্যাদি গ্যাসের পরিমণ্ডল সূর্য থেকে, সূর্য অত্যন্ত উষ্ণতা, বেশি উষ্ণ বস্তু থেকে ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য বেরোয়। যত বেশি উষ্ণ হবে তত ছোট তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে। তাই সূর্য থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, আর ছোট তরঙ্গ দৈর্ঘ্য হলেই ফর্মুলা E ইকুয়ালস টু, কি ফর্মুলা তোমরা আগে জানো, আলো অধ্যায়ে পড়েছো, E ইকুয়ালস টু H নিউ বা ইকুয়ালস টু হলো HC ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে পরে তার শক্তি অত্যন্ত বেশি হবে, তাই ভেদন শক্তি বেশি হবে। তাই এই গ্যাসীয় পরিমণ্ডলকে ভেদ করে পৃথিবীতে চলে আসছে, দিয়ে ভূপৃষ্ঠতে উত্তপ্ত করছে। প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো, মানে পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করলো। এবার উত্তপ্ত পৃথিবী পৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘতর তরঙ্গ, এবার দীর্ঘতর তরঙ্গ কেন হলো? আগে তো ছিল সূর্য থেকে ছোট তরঙ্গ, আর এবার হলো ভূপৃষ্ঠ থেকে দীর্ঘতর তরঙ্গ। কারণ কি? কারণ ভূপৃষ্ঠের উষ্ণতা তো আর সূর্যের মতো অত বেশি নয়, যত কম উষ্ণ বস্তু হবে তত বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে। এবার তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, এই যে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে তার মানে এনার্জি বা শক্তির পরিমাণ কমে যাবে। তাহলে কমে গেলেই তখন কি হবে? তখন সেটা সেই যে গ্যাসীয় আবরণ যেগুলো আছে তাদেরকে ভেদ করে বাইরে যেতে পারবে না, সেগুলো আবার তারা নিজেরা কিছুটা শোষণ করবে এবং বাকি অংশ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠেই ফিরে আসবে। এই ঘটনাটাকেই বলা হয় গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট। তোমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে গ্রিন হাউস প্রভাব কাকে বলে। এবার এখানে কোন কোন গ্যাস গ্রিন হাউস ঘটায়, তার প্রভাব সৃষ্টিতে দায়ী কারা? গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে দায়ী, দেখো এখানটায় প্রভাব, আমি প্রভাবে শুধু আন্ডারলাইন করেছি, ভালো করে দেখো। CO2 এর ভূমিকা কিন্তু সব থেকে বেশি। তারপর 2 নম্বরে হলো মিথেন। এটার আলাদা ছোট প্রশ্ন হতেও পারে যে কোন জৈব হাইড্রোকার্বন গ্রিন হাউস এফেক্ট ঘটায়, তখন আমাদের মিথেন বলতে হবে। এটাই একমাত্র জৈব হাইড্রোকার্বন মিথেন, অন্যান্য এটা যেমন অজৈব পদার্থ। তাহলে সব থেকে বেশি ক্ষমতা না, কিন্তু প্রভাব বললাম। প্রভাব হলো কার্বন ডাইঅক্সাইড, তারপর মিথেন, ক্লোরোফ্লুরো কার্বন ইত্যাদি পরপর এগুলো চলছে। এগুলো একটু দেখে নিতে হবে যে এখানে প্রভাবের মানগুলো দেওয়া আছে, দেখো তোমরা দেখতেই পারবে কত রয়েছে। 50%, তার মানে 50% হলো কার্বন ডাইঅক্সাইড, 19% হলো মিথেন, তারপরে এগুলো পরপর রয়েছে। এখানে একটা আমি কথা লিখেছি, CFC এর ক্ষমতা সর্বাধিক, মানে গ্রিন হাউস প্রভাব ঘটাতে সিএফসি কিন্তু বেশি পারে, মানে সিএফসি বেশি থাকলে বেশি পারতো, কিন্তু বেশি আমাদের ক্ষতি করে, গ্রিন হাউস এফেক্টে ক্ষতি করে কিন্তু বেশি আসলে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ কার অবদান সব থেকে বেশি যদি বলতো, বা প্রভাব সব থেকে বেশি কার, তাহলে দুটোরই উত্তর কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে। প্রভাবও হবে আবার অবদানও হবে। অবদান
কেন এটা? কারণ প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাই বেশি আছে, সিএফসির পরিমাণ আছে কম। ও বেশি পরিমাণে ক্ষতি করলে কি হবে? ও যেহেতু প্রকৃতিতে বেশি আছে কার্বন ডাইঅক্সাইড, তাই কার্বন ডাইঅক্সাইড আমাদের বেশি প্রভাব রাখে। এখানে একটা কথা উল্লেখযোগ্য, স্টুডেন্টরা গোলমাল করে, ওজোন স্তর ধ্বংসে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কোনো প্রভাব নেই, সিএফসি দুটোতেই আছে। দেখো এখানে আমি স্পষ্ট করে লিখেছি, তোমরা খেয়াল রাখবে। O3 ধ্বংসে সিএফসি এর ভূমিকা সর্বাধিক, কিন্তু CO2 এর কোনো ভূমিকা নেই। 3 পৃষ্ঠাতে লিখে দিয়েছি, এটা ভালো করে মনে রাখতে হবে। ওজোন ধ্বংসে CO2 এর কোনো ভূমিকা নেই, কিন্তু এখানে গ্রিন হাউস এফেক্টে CO2 এর ভূমিকাটাই কিন্তু সর্বাধিক। এবার এক্ষেত্রে আরো কতগুলি কথা, যে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, যে N2O2CO প্রভৃতি গ্যাস এগুলো কিন্তু গ্রিন হাউস ঘটায় না। প্রশ্ন থাকতে পারে কেন ঘটায় না? কারণ এদের কম্পন কম্পাঙ্ক এই ধরনের IR রশ্মি, এটা IR মানে ইনফ্রারেড রশ্মিকে শোষণ করার পক্ষে উপযোগী নয়। তাহলে গ্রিন হাউসের জন্য দায়ী কোন রশ্মি? ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি, বা এগুলোই হলো তাপ তরঙ্গ। এগুলো একটু মুখস্থ রাখবে। এরপরে আমরা পড়ব বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন খুবই সোজা আছে, এটা তোমাদের কোনো অসুবিধে হবে না। এখানে মেইন এই কথাটা একটু পড়ে নিও, যে বিশ্ব উষ্ণায়নের ফলে কাকে বলে, এটা তোমরা নিজেরা পড়ে নিও। আর প্রতি বছর গড়ে এত ডিগ্রি করে, প্রতি বছর কিন্তু 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এটা একটু তোমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার গ্লোবাল ওয়ার্মিং এর এগুলো প্রভাবগুলো নিজেরা বানিয়ে লিখলেও হবে, এরকম করে না লিখলেও হবে, তোমরা নিজেদের মতন করে তৈরি করে নিও। আর গ্রিন হাউস এফেক্টের কিছু কিন্তু সুফলও আছে। গ্রিন হাউস এফেক্ট বলতে আমরা বুঝি সাধারণত খুব ক্ষতি করছে আমাদের এগুলো সেগুলো, কিন্তু তা নয়। গ্রিন হাউস এফেক্টের কিছু সুফলও আছে। কি সুফল? যদি গ্রিন হাউস এফেক্ট না থাকতো তাহলে দেখো পৃথিবীর গড় উষ্ণতা, এই যে গড় উষ্ণতা কত হতো? -23 ডিগ্রি সেন্টিগ্রেড, যা জীবজগতের অস্তিত্বের পক্ষে অনুকূল নয়। সেজন্য গ্রিন হাউস এফেক্ট কি করেছে? আমাদের উষ্ণতাটাকে বেড়ে গিয়ে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে দিয়েছে, যা জীবজগতের বাঁচার পক্ষে সহায়ক হয়েছে। এবার গ্রিন হাউস প্রভাব কমানোর উপায় কি? নিজেরা একটু রিডিং পড়বে, রিডিং পড়ে বানিয়ে লিখে দিলেও হবে। এগুলো তোমরা পারবেই, সমস্ত জায়গাতেই তোমরা জানো যে বন সৃজনে জোর দিতে হবে ইত্যাদি ইত্যাদি, সিএফসি, ফ্রেয়ন ইত্যাদির ব্যবহার কমাতে হবে ইত্যাদি, তোমরা নিজেরা একটু বানিয়ে লিখলেও হবে। তাহলে আজকে এই ভিডিওতে এত পর্যন্তই।